আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা গত লেকচার 3-এ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ছি এবং এই প্রথম সূত্র থেকে কিভাবে কৃতকাজ অন্তস্থ শক্তির পরিবর্তন এগুলা হয় এগুলা সম্পর্কে একটা ধারণাও লাভ করছি। এবং আমি গত ক্লাসে আপনাদেরকে বলে দিছিলাম যে আমরা অ্যাকচুয়ালি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আগে টানাহেঁচড়া করব, যে প্রথম সূত্র থেকে আরও কি কি ধরনের গাণিতিক সমস্যা হতে পারে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। দেখে তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। সো আমি একটু রিক্যাপ করে নিব, রিভিউ করে নিব যে প্রথম সূত্রটা আসলে কি ছিল। সো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ছিল সেই সূত্রটাই ছিল যে আমি যদি কোনো একটা সিস্টেমকে তাপ প্রদান করি তাহলে কিছুটা তাপ যাবে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তনে। এরপর অন্তস্থ শক্তির পরিবর্তন হবার পর বাকি যে তাপটা আছে সেই তাপটা অ্যাকচুয়ালি কৃতকাজে রূপান্তরিত হবে। সুতরাং আমরা তাহলে যদি তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে এইটাকে ডিটেইলসে লিখতে যাই, সূত্রটা কিরকম রূপ পায়? সূত্রটা রূপ পায় হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউটা হচ্ছে আমাদের গৃহীত বা বর্জিত তাপ, ডিইউটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, যেটা আমরা আসলে এনসিভি ডিটি দিয়ে নির্ণয় করতে পারি। অন্তস্থ শক্তির পরিবর্তন। এবং ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, যেখানে ডিডাব্লিউটা হচ্ছে কৃতকাজ। এখন গত ক্লাসে আমি আপনাদেরকে কখন এইটা পজিটিভ হবে কখন কোনটা নেগেটিভ হবে সেটা ডিটেলস আলোচনা করছি। সুতরাং আপনাদের যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে এটা অবশ্যই গত লেকচারটা থেকে দেখে নেবেন। ডিকিউ কখন পজিটিভ হবে, ডিইউ কখন পজিটিভ হবে, ডিডাব্লিউ কখন পজিটিভ হবে, পজিটিভ হওয়া মানে কি, নেগেটিভ হওয়া মানে কি, এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমার আজকের লেকচারের প্রথম অংশে আমি অ্যাকচুয়ালি এই যে প্রথম সূত্রটা আছে এই প্রথম সূত্রের প্রয়োগ সংক্রান্ত একটা গ্রাফ রিলেটেড ম্যাথ দেখাবো। চলেন, আপনাদের এই গ্রাফ রিলেটেড ম্যাথগুলো অনেক বেশি কলেজ পরীক্ষায় বলেন বোর্ড পরীক্ষায় দেখবেন, ফেস করবেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কখন কোথায় আমরা কি করব এই টাইপের প্রবলেম দেওয়া থাকলে। সো একটু আমরা প্রশ্নটা দেখি যে কি প্রশ্ন করা হয়েছে। এখানে আমাদের এইখানে ডান পাশে দেখেন, এখানে কি দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, পি বনাম ভি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে এই পিভি ডায়াগ্রামে খেয়াল করেন এ বি সি ডি চারটা বিন্দুর অবস্থান নির্দেশ করা আছে। এখন প্রশ্নটা পড়ি। প্রশ্নটায় বলছে একটা সিস্টেমকে যদি এ থেকে বি অবস্থাতে এসিবি পথে নেই, মানে এ থেকে আমি বি অবস্থায় নিব, কোন পথে, এ সি বি পথে নিব, তাহলে সিস্টেমে ৮০ জুল তাপ প্রবাহিত হলো। খেয়াল করেন, সিস্টেমে তাপ প্রবাহিত হয়েছে তার মানে কি বাইরে থেকে সিস্টেমে তাপ ঢুকতেছে। একটা সিস্টেমে তাপ প্রবাহিত হওয়ার মানে কি সিস্টেমে বাইরে থেকে আপনি তাপ দিচ্ছেন। তাহলে শুরুতেই আপনি বলতে পারেন যে এসিবি পথে, এসিবি পথে ডি কিউ অ্যাট এসিবি এইটা হচ্ছে +80 জুল। এই ধরনের ম্যাথগুলাই এই প্লাস মাইনাসে আপনাকে সকল ঝামেলা দিবে বা প্লাস মাইনাসে আপনাকে অ্যাকচুয়ালি ঝামেলা থেকে উদ্ধার করবে। কেন? কারণ হচ্ছে যদি আপনার অ্যাকচুয়ালি এই টাইপ ম্যাথগুলা করার সময় আপনারা তাপটা কি গৃহীত তাপ নাকি বর্জিত তাপ, এই তাপটা কি প্রবেশ করতেছে নাকি তাপটা বের হচ্ছে, এই জিনিসগুলা ঠিক মতো না করতে পারেন তাহলেই কিন্তু সকল ধরনের ঝামেলার সূত্রপাত হবে। সো আমরা এই কারণে শুরুতেই যে ডিকিউ এসিবি লিখলাম, এখানে সিস্টেমে তাপটা কি হলো, প্রবেশ করলো। সো সিস্টেমে তাপটা প্রবেশ করতেছে বলে পজিটিভ, সিস্টেম থেকে তাপ বের হয়ে গেলে সেটা কি নেগেটিভ। তাহলে ডিকিউ এসিবি হচ্ছে +80 জুল। এরপর প্রশ্নে কি বলা হয়েছে সেটা একটু পড়ি আমরা। সিস্টেমে তাপ ৮০ জুল প্রবাহিত হলো এবং সিস্টেম ৩০ জুল কাজ করলো। খেয়াল করেন কাজটা কে করছে,
সিস্টেম করছে। আমি কিন্তু গত ক্লাসে বারবার এই জিনিসগুলোর ডিটেলসে যাচ্ছিলাম এই কারণে, এখন এই ম্যাথ দেখে টের পাবেন। সিস্টেম কাজ করছে, সিস্টেম দ্বারা কৃত কাজ সবসময় কি হবে, ধনাত্মক হবে। সিস্টেম কাজ করতেছে বা সিস্টেমের প্রসারণ হচ্ছে, তখন কৃত কাজ কি হবে, ধনাত্মক হবে। তাহলে ডি ডাব্লিউ এসিবি এটাও ধনাত্মক, প্লাস 30 জুল। এই দুইটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে ম্যাথের শুরুতেই। এখন ক নম্বরে আমাদের জিজ্ঞেস করছে এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। এডিবি পথে আমার সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। তাহলে আমরা আগে এ নাম্বারটা সলভ করি। ডিডাব্লিউ অ্যাট এডিবি, এডিবি পথে কৃত কাজ ইকুয়ালস টু 10 জুল। এখন একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার এ ডি বি পথে, এ থেকে ডি হয়ে বিতে আমরা যাচ্ছি, এইখানে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। তাহলে একটা জিনিস দেখি, ডি কিউ এ ডি বি ইকুয়ালস টু ডি ইউ এ ডি বি প্লাস ডি ডাব্লিউ এ ডি বি, এটা আমরা জানি। এইবার এখন আমার অ্যাকচুয়ালি ডিডাব্লিউ এডিবি জানা আছে, যদি ডিইউ এডিবিটা আমরা জেনে যেতাম যে আসলে এডিবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তাহলে কিন্তু আমরা এই যে কতটুকু তাপ প্রবাহিত হবে বা বের হয়ে যাবে সেই ডিকিউটা ক্যালকুলেট করতে পারতাম। তাহলে এখন আমার অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে ডিইউ এডিবি। ওকে, এইবার একটু ফোকাস করি আমরা। অন্তস্থ শক্তির পরিবর্তন সেটা কখনোই পথের উপর নির্ভর করে না, সেটা শুধুমাত্র আদি এবং শেষ বিন্দুর অবস্থার উপরে নির্ভর করে। আবার বুঝিয়ে বলতেছি, একটা সিস্টেমের অন্তস্থ শক্তির যে পরিবর্তন হবে সেটা নির্ভর করবে সিস্টেমের আদি এবং শেষ অবস্থার উপরে। কোন পথে সিস্টেমটাকে নিচ্ছেন তার উপরে অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে না। তাহলে ডিইউএডিবি, আপনার অন্তঃস্থ শক্তির পরিবর্তন এডিবি পথে হচ্ছে, কোথায় যাচ্ছেন, বি বিন্দুতে। কোথা থেকে, এ বিন্দু থেকে। তাহলে বি বিন্দুর অন্তঃস্থ শক্তি থেকে এ বিন্দুর অন্তঃস্থ শক্তি যদি আমরা বাদ দেই, তাহলে এই ডিইউএডিবি পাবো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খেয়াল করেন। আমার দরকার এডিবি পথে অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করা। অন্তস্থ শক্তির পরিবর্তন কোন পথে যাচ্ছেন সেটার উপরে নির্ভরশীল না, অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে শুরু এবং শেষ অবস্থার উপরে। তাহলে এ থেকে আমি বিতে যাচ্ছি এডিবি পথে, শেষ অবস্থা কি বি, আদি অবস্থা কি এ। তাহলে ইউবি মাইনাস ইউ এ সমান হচ্ছে ডিইউ এডিবি। এখন অ্যাকচুয়ালি আপনার এই যে এইখানে ইউবি মাইনাস ইউএ কিভাবে বের করব সেটা একটু দেখি, যে আমাদের কোশ্চেনের কোথাও কি এটা বের করার ওয়ে দেওয়া আছে কিনা। দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ডিকিউ এসিবি দেওয়া আছে 80 জুল, ডিডাব্লিউ এসিবি দেওয়া আছে কত, 30 জুল। তাহলে যে ইনফরমেশন বা তথ্যটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু ব্যবহার করি। দেখেন, ডিকিউ এসিবি equals to DUACB plus DWACB। আমরা তো এটা লিখতেই পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী। এখন ডিকিউএসিবির মান দেওয়া আছে +80, ডিইউএসিবি প্লাস ডিডাব্লিউএসিবি হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে ডিইউএসিবি এটা ইকুয়ালস টু পাবো 50, বা ডিইউএসিবি হচ্ছে ইউবি মাইনাস ইউএ সমান 50। সো এই যে দেখেন, ইউবি মাইনাস ইউ এর মান কত পাচ্ছি আমরা, 50 পাচ্ছি। এইবার তাহলে এখানে মানগুলো আমরা বসায় দিব। দেখেন, ডিকিউ এডিবি এটা নির্ণয় করতে বলছে, এ নাম্বার প্রশ্নে নির্ণয় করতে বলছে কি, এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে। তাহলে ডিইউএডিবি, ডিইউএডিবি মানে হচ্ছে ইউবি মাইনাস ইউএ, আর ডিডাব্লিউএডিবি দেওয়া আছে 10 জুল, কিন্তু ইউবি মাইনাস ইউএ বের হয়েছে 50, 50 প্লাস 10
কত জুল হবে? 60 জুল হবে। সো এডিবি পথে সিস্টেমে প্রবাহিত তাপ হচ্ছে 60 জুল। আমাদের কিন্তু এ নাম্বার প্রশ্নটা সলভ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি বি নাম্বার কোশ্চেনে যাই, দেখেন বি নাম্বার প্রশ্নটা আমরা পড়ি, এগুলো আমরা ডিলিট করে ফেলি। বি নাম্বার কোশ্চেন বলছে যদি সিস্টেমকে বি থেকে এতে বক্রপথে আনা হয় তখন সিস্টেমের উপর 20 জুল কাজ হয়। খেয়াল করেন কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখেন, সিস্টেমের উপর কাজ, এটা কিন্তু সিস্টেম দ্বারা কাজ না, এটা হচ্ছে সিস্টেমের উপর কাজ। তাহলে আমরা যখন বি নাম্বার করতে যাচ্ছি ডি ডাব্লিউ বি এ, এখন বি থেকে এতে বক্রপথে আনতে গেলে অ্যাকচুয়ালি এই বিডিএ পথে আনতে হবে। সো আমার বি থেকে এতে আনতে গেলে সেটা বিডিএ পথে আনতে হবে যদি বক্রপথে আনি, কারণ সরল পথে তো বিএ, বি থেকে এতে ডিরেক্টলি বি এতে আনা যাইতো, কিন্তু বলে নাই সরল পথ, বলছে কি বি থেকে এতে বক্রপথে আনা হয়েছে, তখন সিস্টেমের উপরে 20 জুল কাজ হয়। তাহলে আমি বি থেকে এতে বক্রপথে আনতেছি বিডিএ পথে, কিন্তু বি থেকে শুরু করে এতে আনতেছি ডিডাব্লিউ বিএ আমি লিখতেছি, বিডিএও লিখতে পারেন বিএও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো বোঝার সুবিধার্থে আমরা বিডিএই লিখি, যে বিএ পথ তো হলে সরল পথ হয়ে যাবে। তাহলে ডিডাব্লিউ বিডিএ, এই ক্ষেত্রে সিস্টেমের উপরে কাজ হচ্ছে 20 জুল, তার মানে -20 জুল। সিস্টেম কাজ করলে ধনাত্মক আর সিস্টেমের উপরে কাজ করলে ঋণাত্মক। কেন? আবার একটু মনোযোগ দিয়ে মনে রাখেন। সিস্টেমের উপরে কাজ করা, ধরেন আমার হাতে একটা গ্যাস সিলিন্ডার আছে, এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, আমি সিস্টেমের উপরে কাজ করব, তাহলে সিস্টেমটাকে সংকুচিত করব, সংকুচিত করলে আয়তনটা কমে যাচ্ছে, আয়তন যদি কমে যায় সেক্ষেত্রে কৃত কাজটা ঋণাত্মক হবে। আর যদি সিস্টেমটা কাজ করে, আমার এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে একটা বিক্রিয়া হচ্ছে, সিস্টেমটা প্রসারিত হয়ে গেল, তাহলে এই আমার হাতটাকে সিস্টেমটা সরায় দিল না, সুতরাং সিস্টেম কাজ করলে প্রসারিত হবে, প্রসারিত হলে কৃত কাজ ধনাত্মক হবে। সো ডিডাব্লিউ বিডিএ -20 জুল, কারণ সিস্টেমের উপরে কাজ হচ্ছে। এখন আমার এইখানে তাহলে ডি কিউ বিডিএ সমান ডিইউ বিডিএ প্লাস ডিডাব্লিউ বিডিএ। এইবার দেখি আমরা ডিইউ বিডিএ, আমার এখানে ডিইউটা অন্তস্থ শক্তির পরিবর্তন বিডিএ পথে, বি থেকে কোথায় আনতেছি? এতে আনতেছি, তাহলে চূড়ান্ত অবস্থা হচ্ছে এ, আদি অবস্থায় কি বি, ইউএ মাইনাস ইউবি প্লাস ডিডাব্লিউ বিডিএ হচ্ছে -20। এখন আগের স্টেপে আমরা বের করে আসছি ইউবি মাইনাস ইউএ ইকুয়ালস টু 50 জুল, তাহলে ইউএ মাইনাস ইউবি কত হবে? -50 জুল হবে। সো -50 -20 -70 জুল। সুতরাং এই যে বিডিএ পথে আমার তাপটা 70 জুল, এই 70 জুল তাপ সে কি গ্রহণ করতেছে না বর্জন করতেছে? এই 70 জুল তাপ সে বর্জন করবে, কারণ মাইনাস আছে, মাইনাস থাকা মানে সিস্টেম 70 জুল তাপ বর্জন করবে, সিস্টেম 70 জুল তাপ বর্জন করবে। এইবার কিছু রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা শিখে আমরা, যে এই যে যা করতেছে এটা কিভাবে প্রাসঙ্গিক, এই আলোচনাটুকু প্রাসঙ্গিক কিভাবে সেটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি। আপনি যখন এ থেকে এসিবি পথে বিতে যাচ্ছিলেন, মনোযোগ দিয়ে দেখেন আপনার প্রশ্নের শুরুতেই এ থেকে বি অবস্থাতে এসিবি পথে যখন যাচ্ছিলেন তখন তাপ দিছেন সিস্টেমকে, তাহলে এসিবি পথে যাওয়ার সময় সিস্টেমকে তাপ দিছেন, তাহলে বি থেকে এতে নেমে আসার সময় তাপটা কি বের করে আনতে হবে না? আমি যদি এ থেকে বিতে যাওয়ার সময় সিস্টেমকে তাপ দেই, তাহলে বি থেকে এতে ফেরত আসার সময় তাপটা কি করতে হবে? ফেরত নিয়ে আসতে হবে, তাপটা সিস্টেম থেকে বের করে দিতে হবে। সো সেটাই কিন্তু হচ্ছে। এখন
এ থেকে বিতে যাওয়ার সময় আপনি ৮০ জুল তাপ দিছিলেন, কিন্তু বি থেকে এতে আসার সময় ৭০ জুল তাপ ছেড়ে দিছেন, তাহলে বাকি ১০ জুল কই গেছে? ওই বাকি ১০ জুল হচ্ছে সিস্টেমের তাপের অপচয় হতে পারে বিভিন্নভাবে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে এনট্রপিতে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আপাতত মাথায় রাখি যে আমি যদি এ থেকে বিতে যাওয়ার সময় তাপ গ্রহণ করি, বি থেকে এতে আসার সময় অবশ্যই তাপ কি করব? বর্জন করব। তাহলে এটা বি নাম্বার হয়ে গেল আমাদের। এরপর আসি আমরা সি নাম্বার কোশ্চেনে। দেখেন ইউ এ সমান 0 দেওয়া আছে, ইউডি সমান 40 জুল দেওয়া আছে। এডি এবং ডিবি পথে শোষিত তাপ নির্ণয় করতে বলছে। মানে এ থেকে ডিতে যদি যাই এবং ডি থেকে বিতে যদি যাই, শোষিত তাপ বা গৃহীত তাপ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে ইউএ দেওয়া আছে 0, ইউডি দেওয়া আছে 40। এডি এবং ডিবি পথে শোষিত তাপ বের করার জন্য প্রথমেই যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে, খেয়াল করেন, আমি যখন এই এডিবি পথে কৃত কাজ দেখতেছি, খেয়াল করেন, বি থেকে এতে সিস্টেমকে যদি বক্রপথে আনি, তাহলে অ্যাকচুয়ালি 20 জুল কাজ হয় সেটা বলছিল। আর খেয়াল করেন, এ নাম্বার প্রশ্নে এডিবি পথে কাজ 10 জুল বলে দিছিল। এ নাম্বার কোশ্চেনে ডিডাব্লিউ এডিবি এটা কত জুল বলা ছিল? 10 জুল বলা ছিল। জাস্ট এ নাম্বার ইনফরমেশনটা যদি খেয়াল করি, এডিবি পথে কৃত কাজ কত জুল? 10 জুল। তাহলে ডিডাব্লিউ এডিবি সমান 10 জুল। এখন দেখেন, এ থেকে ডিতে গেছি, ডি থেকে বিতে গেছি, ডিডাব্লিউ এডিবি মানে হচ্ছে ডিডাব্লিউ এডি প্লাস ডিডাব্লিউ ডিবি, এটা ইকুয়ালস টু 10 জুল। এইবার এখানে বেশ কিছুটা মনোযোগ দিয়ে আপনাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। আমি কিন্তু যখন কৃতকাজের কনসেপ্ট আপনাদেরকে বুঝাইছি, বারবার একটা কথা বলছি, যদি আয়তনের পরিবর্তন না হয়, ডিভি যদি 0 হয়ে যায় স্থির আয়তন প্রক্রিয়ায়, কৃতকাজ কত হবে? স্থির আয়তন প্রক্রিয়ায় সব সময় কৃতকাজ 0 হয়। তাহলে এখানে ডি থেকে বিতে যখন যাবেন, ডি থেকে বিতে যদি যান, এইখানকার গ্রাফটাই খেয়াল করেন, ডি বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা ডি থেকে বি বিন্দুতে যখন যাব, এই ডি বিন্দু থেকে বি বিন্দুতে, দেখেন তো আয়তনটা কি ধ্রুব থাকতেছে না? তাহলে ডিডাব্লিউ ডিবি এটা হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া, আর ধ্রুব আয়তন প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কৃতকাজটা 0। তাহলে ডিডাব্লিউ এডি এইটা হচ্ছে 10 জুল। সো আবার রিপিট করতেছি, আমার ডি থেকে বিতে যখন যাচ্ছি আয়তনটা একই আছে, তাহলে ডিডাব্লিউ ডিবি এইখানে স্থির আয়তন প্রক্রিয়া, ধ্রুব আয়তন প্রক্রিয়া, কৃতকাজটা 0 হয়ে যাবে। তাহলে ডিডাব্লিউ ডিবি যদি 0 হয়ে যায়, ডিডাব্লিউ এডি কত জুল হবে? 10 জুল হবে। এখন তাহলে এডি এবং ডিবি পথে শোষিত তাপ, ডি কিউ এডি, ডিইউ এডি প্লাস ডিডাব্লিউ এডি, ইউডি মাইনাস ইউএ প্লাস ডিডাব্লিউ এডি হচ্ছে 10, ইউডি কত? 40, ইউএ কত? 0, বলেই দিছে 40 যোগ 10 50 জুল। আর হচ্ছে ডি কিউ ডিবি, ডিইউ ডিবি প্লাস ডিডাব্লিউ ডিবি, তাহলে ডিইউ ডিবি এটা হচ্ছে ইউবি মাইনাস ইউডি প্লাস ডিডাব্লিউ ডিবিটা 0। একটা জিনিস খেয়াল করেন, এখন আমার লাগবে শুধু ইউবি আর ইউডি এর মান, ডিডাব্লিউ ডিবিটা তো 0 বলছি, প্রমাণই করছি। তাহলে ইউবি এর মান কত? খেয়াল করেন, ইউএ যদি 0 হয়, ইউএ কত? 0 না? তাহলে যেহেতু ইউএ 0, আমরা অলরেডি শুরুতে ইউবি মাইনাস ইউএ সমান 50 জুল পেয়ে আসছিলাম। যেহেতু ইউ এটা 0, সেহেতু ইউবি এর মানটাই 50 জুল হয়ে যাবে। তাহলে একটু দেখি, ইউবি হচ্ছে 50, ইউডি হচ্ছে 0, সো সরি ইউডি হচ্ছে 40,
ইউডি 40, 50 মাইনাস 40 ইকুয়ালস টু 10 জুল। সো এই হচ্ছে আমাদের পুরো ম্যাথটা অ্যাকচুয়ালি। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আপনাদের এইভাবে গ্রাফ সংক্রান্ত সমস্যা দিতে পারে, ভয় না পেয়ে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে তখন ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করে ফেললেই হয়ে যাবে। ওকে, এখন দেখেন গত ক্লাসের আলোচনায় আমরা গ্যাসের দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করছিলাম, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি। আসলে আমরা নির্ণয় করি নাই, আমরা সংজ্ঞা পড়ছিলাম। আজকের ক্লাসে আমরা সিপি এবং সিভি এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব, এবং সিপি এবং সিভি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা দেখব। তাহলে প্রথমেই দেখি সিপি ও সিভি এর মাঝে সম্পর্ক। সিপি এবং সিভি এর সম্পর্ক জানা থাকলেই তখন সিপি এবং সিভি এর মান নির্ণয়টা আমরা আসলে বের করতে পারবো। সো প্রথমে আমাদের দরকার হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা বের করা। সো সম্পর্কটা বের করার জন্য আমরা আগে একটা গ্যাস সিলিন্ডার নিই, কোন একটা গ্যাস সিলিন্ডার নিব। ধরেন এটা একটা গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে আমরা একটা পিস্টন রাখি। ধরেন এখানে একটা পিস্টন রাখা আছে, এটা একটা পিস্টন। তাহলে আমার গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে আবদ্ধ অবস্থায়। এখন একেবারে জেনারেল একটা প্রসিডিউরের কথা আমি আপনাদেরকে চিন্তা করাবো, একটু মনোযোগ দিয়ে জিনিসটা চিন্তা করবেন। শুরুতে আমি এখানে তাপ দিচ্ছি, একেবারে শুরুতে তাপ দিতে শুরু করলাম, সিস্টেমটার নিচে আমি তাপ দিতে শুরু করলাম। তাহলে আমি হিট অ্যাপ্লাই করি, সিস্টেমটার তলায় আমি ধরেন একটা বার্নার দিয়ে হিট অ্যাপ্লাই করলাম, এখান দিয়ে আমি হিট অ্যাপ্লাই করতেছি, এইভাবে হিট দিচ্ছি, তাপ। এই তাপ দিলে গ্যাস অণুগুলার ছোটাছুটি বাড়বে। এখন গ্যাস অণুগুলার যখন ছোটাছুটি বাড়বে, শুরুতেই এই পিস্টন কিন্তু উপরে উঠবে না, শুরুতে কি হবে, এনার্জি বাড়তেছে, ভিতরের ইন্টারনাল এনার্জিটা শুরুতে বাড়তে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জিতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু পিস্টন উপরে উঠবে না। তার মানে আমি যখন তাপ দিচ্ছি শুরুতে এই তাপটা ডিকিউটা কিসে রূপান্তর হচ্ছে, শুরুতে ডিকিউটা ডিইউ বা অন্তস্থ শক্তিতে রূপান্তর হচ্ছে, ডিকিউ সমান ডিইউ প্লাস। এখন যখন এই যে আয়তনটুকু আছে, এই আয়তনে গ্যাস অণুগুলার ছোটাছুটি আরো অনেক বেড়ে গেছে, সে কি পিস্টনটাকে আস্তে আস্তে উপরে তুলতে শুরু করবে না? সো যখন যে এই সিস্টেমটা আর এনার্জিটুকু কন্টেইন করতে পারতেছে না, তখন পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে। তাহলে পিস্টনটা যখন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো, ধরেন পিস্টনটা এখানে চলে আসলো। আচ্ছা আমি পাশে আরেকটা চিত্রে আঁকি, তাহলে জিনিসটা বুঝতে এবং মনে রাখতে সহজ হবে ইনশাল্লাহ আপনাদের জন্য। সো এই চিত্রটা তার মতো থাকুক, আমরা চিত্রটার পাশে আরেকটা চিত্র আঁকি। সো আমার অ্যাকচুয়ালি যদি তাপ দিতে থাকি, তখন পিস্টনটা আস্তে আস্তে কোথায় উঠবে, উপরের দিকে উঠবে। পিস্টনটা ধরেন এইখানে উঠে গেল। তাহলে এই যে দেখেন সিস্টেমটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। তাহলে শুরুতে অন্তস্থ শক্তির পরিবর্তনও হলো, পরে কৃতকাজে হলো। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আমরা অলরেডি ডিডাব্লিউ সমান পিডিভি জানি, আর ডিইউ সমান এন সিভি ডিটি জানি, প্লাস ডিডাব্লিউ হচ্ছে পিডিভি। এখন ডিকিউটা কত সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আমার যখন ভিতরে আর এনার্জিটা কন্টেইন হচ্ছিল না, তখন পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। যদি ভলিউমটা ইনক্রিজ করে তখন কিন্তু প্রেসার আর ইনক্রিজ করার সুযোগ নাই, তখন প্রেসারটা একই থাকে। সো আমার অ্যাকচুয়ালি সমচাপ প্রক্রিয়া এখানে চলে আসবে। আবার বুঝিয়ে বলি,
দেখেন, আপনি কোনো একটা সিস্টেমকে তাপ দিচ্ছেন, সিস্টেমের আর এনার্জি ধরে রাখার সামর্থ্য নাই, সিস্টেমটা প্রসারিত হইতে শুরু করলো। সো যখন সে প্রসারিত হইতে শুরু করছে তখন কিন্তু তার চাপ বাড়ার আর সুযোগ নাই। সো তখন এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাহলে এই ডিকিউ এর জায়গায় আমরা নিয়ে আসব এন সিপি ডিটি। সো দেখেন, তাহলে সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম, এন সিপি ডিটি ইকুয়ালস টু এন সিভি ডিটি প্লাস পিডিভি। এটা পেয়ে গেছি। আমার এইখান থেকে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। সো আমরা জানি যে কোনো আদর্শ গ্যাসের জন্য পিভি সমান এনআরটি। বাই দা ওয়ে, আমরা কিন্তু সব কিছুই পড়ছি আদর্শ গ্যাসের জন্য। তাহলে পিভি সমান কি হচ্ছে? এনআরটি হচ্ছে। এখন তাহলে আমি যদি উভয় পক্ষকে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করি, সেক্ষেত্রে কি হয় দেখি। একটা জিনিস খেয়াল করেন, চাপ এবং আয়তন দুইটাই কি তাপমাত্রার সাপেক্ষে পরিবর্তিত হয়? তাহলে এখানে ভ্যারিয়েবল বা চলক কিন্তু পি এবং ভি দুইজনেই। তাহলে এটা পি ও টি এর একটা ফাংশন হইতে পারে, চাপও তাপমাত্রার একটা ফাংশন হতে পারে, আয়তনও তাপমাত্রার একটা ফাংশন হতে পারে। তাহলে এখানে দুইটা ফাংশন, তাদেরকে আমি ব্যবকলন করব, তাহলে কি গুণ সূত্রে চলে আসা উচিত না? সো এখানে আমরা গুণ সূত্র অ্যাপ্লাই করব। পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি ইকুয়ালস টু এন আর। কারণ ডি বাই ডিটি অফ টি করলে অন পাওয়া যাবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, আমার এইখানে পি ডিভি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি সমান এনআর। আমরা যদি খুব ক্ষুদ্র পরিবর্তন নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে পিডিবি প্লাস ভিডিপি ইকুয়ালস টু এন আর ডিটি। এটা আসলে কিভাবে লেখা যায়? আমি ম্যাথ ক্লাস নিচ্ছি না, তারপর একটু বুঝিয়ে বলি। আসলে ডিভিটাকে এইভাবে চিন্তা করেন, আমি একটু অন্যভাবে আপনাদেরকে চিন্তা করতে বলবো যে আসলে এটা কিভাবে লেখে। এটা আসলে লেখে এইভাবে, আমি দেখাচ্ছি। পি ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস ভি ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়ালস টু এনআর। এখন চিন্তা করেন, পি ডেল ভি প্লাস ভি ডেল পি ইকুয়ালস টু এন আর ডেল টি। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন আমরা কখন করি? যখন লিমিটিং ভ্যালুটা, এই যে ডিটির ভ্যালুটা শূন্যের খুব কাছে কিন্তু শূন্য না। সো আসলে ইকুয়েশন কিন্তু এই ফরম্যাটেও চিন্তা করা যেত, ঠিক আছে? বাট যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেহেতু আমরা এইভাবেই চিন্তা করব। যাই হোক, এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, পিডিভি প্লাস ভিডিপি সমান এনআরডিটি। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন, যখনই গ্যাসটা প্রসারিত হইতে শুরু করলো তখন চাপটা কি হয়ে গেছে? ধ্রুব। তাহলে এইখানে এসে সিস্টেমটা কি ধ্রুবচাপ প্রক্রিয়া। ধ্রুবচাপ প্রক্রিয়ায় ডিপি কত হবে? জিরো হবে, চাপের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি পিডিভি সমান এন আর ডিটি। ধ্রুবচাপ প্রক্রিয়ায় এটা সত্য। সো বা পি ধ্রুব থাকলে। সুতরাং এই যে দেখেন, পিডিভি যখন করলাম, পি যদি ধ্রুব থাকে, পিডিভি সমান লেখা যায় এনআরডিটি। তাহলে এন সিপি ডিটি সমান এন সিভি ডিটি প্লাস পিডিভি হচ্ছে এন আর ডিটি। সো ডিটিটা কেটে দেই, এনটা কেটে দেই, সিপি সমান সিভি প্লাস আর। অতএব সিপি মাইনাস সিভি সমান আর। এই হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটার একেবারে বিস্তারিত আলোচনা। এখন এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে, সিপি কেন সিভি এর থেকে বড়, ব্যাখ্যা করো। চলেন প্রশ্নটা লিখি। সিপি সিবি অপেক্ষা বড় কেন, ব্যাখ্যা করো। খেয়াল করেন,
সিপি সিবি অপেক্ষা বড় কেন ব্যাখ্যা করো, এখানে এই ব্যাখ্যা দিলে হবে না। সিপি মাইনাস সিবি সমান আর, আর এর মানে একটা ধনাত্মক সংখ্যা, এই কারণে সিপি সিবির থেকে বড়। আমাদের এখানে ফিজিক্যাল ব্যাখ্যা বা অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞানের আলোকে কেন বড় হচ্ছে সেই ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন। সো চলেন আমরা এখন বুঝতে শুরু করি সিপি কেন সিবি অপেক্ষা বড় হবে। দেখেন, সিভিটা কি স্থির আয়তন প্রক্রিয়া। তাহলে স্থির আয়তন প্রক্রিয়ায় শুধুমাত্র অন্তস্থ শক্তির বৃদ্ধি হবে, কোনো কিন্তু কৃত কাজ হবে না। সো আমরা লিখি সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিভি এর বেলায় শুধুমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তন বিবেচনা করা হয়। আয়তন স্থির বলে কোনো কৃতকাজ নেই। তাই স্থির আয়তনে সিস্টেম শুধুমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তন করতে পারে ও তাপের পরিমাণ কম হয়। আমি শুধু অন্তস্থ শক্তির পরিবর্তন করতে পারতেছি, আমার কিন্তু কোনো কৃত কাজ করার অপশনই নাই, এই কারণে তাপের পরিমাণটা সিভি এর বেলায় কি হবে, কম হবে। অন্যদিকে আমি যদি সিপি এর কথা চিন্তা করি, সিপি কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আমার চাপ স্থির থাকবে কখন, যখন আয়তনের পরিবর্তন হবে। ধরেন আপনি তাপ দিচ্ছেন, চাপ স্থির রাখতে চান, তাহলে অবশ্যই আয়তনটা কি হইতে হবে, বাড়তে হবে। বাইরে থেকে সিস্টেমে আপনি তাপ দিচ্ছেন কিন্তু চাপ আপনি অপরিবর্তিত রাখতে চান। অণুগুলা তো ছোটাছুটি করতেছে, তাহলে ছোটাছুটি করলে দেয়ালে তো ধাক্কা দিবে বেশি, চাপ বেড়ে যাওয়ার কথা ছিল। তাহলে চাপটা একই রাখতে হলে আপনার গ্যাসের আয়তনটা বাড়িয়ে দিতে হবে। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তনও বাড়তেছে। সুতরাং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপে আয়তন বৃদ্ধি পায়। এখন অন্তস্থ শক্তির পরিবর্তন তো হবেই, অন্তস্থ শক্তির পরিবর্তনের পাশাপাশি সে কৃতকার্য করতে পারতেছে। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনের সাথে সাথে কৃতকাজও হয়। সুতরাং বেশি তাপ গ্রহণ করতে পারে। এ কারণে সিপি সিভি অপেক্ষা বড়। এটা গেল হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক এবং কে কার থেকে বড় সেটার আলোচনা।
এখন প্রশ্ন হচ্ছে আমরা সিপি এবং সিভি এই দুইটার মান কিভাবে নির্ণয় করব। তাহলে চলেন এখন সিপি ও সিভি এর মান নির্ণয় করি। আমরা অলরেডি পাইছি সিপি মাইনাস সিভি সমান আর, এটা কিন্তু আমরা পাইছি। আর সিপি এবং সিভি এর যে অনুপাত এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। সিপি এবং সিভি এর অনুপাতকে পদার্থবিজ্ঞানীরা গামা দ্বারা প্রকাশ করছেন, সো এটার নাম হচ্ছে গামা। এখন গামা আবার গ্যাসের স্বাধীনতার মাত্রার সঙ্গে সম্পর্কিত, যেটা আমি আপনাদেরকে আদর্শ গ্যাসে পড়াইছি। সো এখন ওইটা না আমাদের আসলে টেনশন করার দরকার নাই, আমরা গামায়ের মানগুলো আগে জেনে রাখি। গামায়ের মান এক পারমাণবিক গ্যাসের জন্য গামা, এটা হচ্ছে 1.67। দুই পারমাণবিক গ্যাসের জন্য গামা ইকুয়ালস টু 1.41। তিন বা বহু পারমাণবিক গ্যাসের জন্য গামায়ের মান হয় 1.33। সো বুঝিয়ে বলতেছি, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস হচ্ছে কারা? সাধারণত নিষ্ক্রিয় গ্যাসেরা। দুই পারমাণবিক গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন গ্যাস এরা। তিন বা বহু পারমাণবিক গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, অ্যাসিটিলিন এরা হচ্ছে তিন বা বহু পারমাণবিক গ্যাস। সো আমরা গামার মানগুলা জেনে গেছি। আবার সিপি এবং সিভি এর মধ্যে তফাৎটাও জেনে গেছি। এখন এইখান থেকে তাহলে আমরা অ্যাকচুয়ালি সিপি এবং সিভি এর দুইটা সমীকরণ পাবো। দেখেন, সিপি ইকুয়ালস টু গামা সিভি। সো গামা সিভি মাইনাস সিভি সমান আর। সো এখান থেকে আমরা যেটা পাবো সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে সিভি এর সমীকরণ। আর একইভাবে সিপি ইকুয়ালস টু গামা সিভি, গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ আছে সিপি বা সিভি, ওই গ্যাসের আণবিক ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র সে কত পারমাণবিক গ্যাস এবং আর এর মানের উপরে। এখন আর এর মান তো সার্বজনীন ধ্রুবক, সুতরাং আমরা শুধুমাত্র গামায়ের মান জানলে বা একটা গ্যাস কত পারমাণবিক সেটা জানলেই সিপি এবং সিভি বের করতে পারবো। সো এইখানে আমি একটা এমসিকিউ ইনফরমেশন রেখে দিচ্ছি আপনাদের জন্য। সিপি ও সিভি এর মান আণবিক ভরের সাথে সম্পর্কিত নয়। গ্যাসের আণবিক ভর কম না বেশি তার সঙ্গে সিপি সিভি এর মানের কোনোই সম্পর্ক নাই। ধরেন আপনি চিন্তা করতেছেন হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের জন্য সিপি সিভি যা হবে অক্সিজেন গ্যাসের জন্য সিপি সিভি তাই হবে। কেন? কারণ দুইটাই কি, দুই পারমাণবিক গ্যাস। সুতরাং আপনার এখানে আলাদা করার কোনো উপায়ই নেই। ওকে, সো আমরা সিপি এবং সিভি এর মান নির্ণয় করে ফেললাম। এরপর আমরা নেক্সট যে জিনিসটা শিখব সেটা হচ্ছে, এখন দেখেন আমার কিন্তু তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে মোটামুটি আলোচনা এই পর্যন্তই। তাপ গতিবিদ্যার প্রথম সিস্টেম নিয়ে আর অ্যাকচুয়ালি কোনো ঝামেলা নেই। এখন আমরা নেক্সট যে জিনিসটা শিখব সেটা হচ্ছে তাপীয় সিস্টেম নিয়ে অনেক কথাবার্তা বলতেছি শুরু থেকেই, খালি প্যাচাল পারতেছি তাপীয় সিস্টেম তাপীয় সিস্টেম, কিন্তু এখন পর্যন্ত সংজ্ঞায় আসি নাই। তাহলে এখন আমরা থার্মাল সিস্টেম বা তাপীয় সিস্টেম কি সেটার একটু ডিটেলসে আলোচনা করি। চলেন, তাপীয় সিস্টেম কাকে বলে।
তাপীয় সিস্টেম। এখানে তাহলে এই থার্মাল সিস্টেম বা তাপীয় সিস্টেম, এটা আমরা কি সেটা আলোচনা করব। সো তাপীয় সিস্টেমের ডেফিনিশন বা সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা জায়গা, যে জায়গায় আমরা তাপগতীয় প্রক্রিয়াগুলা পর্যালোচনা করি, সেই জায়গাটাকে আমরা একটা সিস্টেম হিসেবে বিবেচনা করি। এবং আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে সবচেয়ে সহজ এক্সাম্পল দিয়েছিলাম, ভাতের পাতিলে ভাত রান্না হচ্ছে। এটা খুবই সহজ একটা তাপীয় সিস্টেম। কারণ হচ্ছে এই যে দেখেন, একটা ভাতের পাতিলের মধ্যে আমি অ্যাকচুয়ালি চাল রাখতেছি, পানি রাখতেছি, বাইরে থেকে তাপ দিচ্ছি, চালটা রূপান্তরিত হয়ে কিসের পরিণত হচ্ছে, ভাতে রূপান্তরিত হচ্ছে, পানিটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। সুতরাং এখানে কিন্তু অন্তস্থ শক্তির পরিবর্তনের ব্যাপার আছে, কৃতকাজের ব্যাপার আছে, সব কিছুই এখানে রিলেটেড। তাহলে একটা তাপীয় সিস্টেমকে যদি ডিফাইন করতে যাই, আমি মোটামুটি ইসাক স্যারের বইয়ের সংজ্ঞাগুলোকে একটু স্ট্যান্ডার্ড হিসেবে দেখি। সো আপনারা চাইলে তপন স্যারের বই থেকেও সংজ্ঞা পড়তে পারেন, অন্য যে কোনো স্যারের বই থেকে সংজ্ঞা পড়তে পারেন। যে আমার দেওয়া সংজ্ঞাগুলো মোটামুটি একটু ইসাক স্যারের বই ঘাসা মনে হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। সো আমরা কোনো একটা আবেষ্টনী দ্বারা বেষ্টিত, কোনো আবেষ্টনী মানে আসলে বেড়া, ফেন্স। সো কোনো আবেষ্টনী দ্বারা আবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে আমরা তাপীয় সিস্টেম বা ব্যবস্থা হিসেবে ধরব। তাপীয় সিস্টেম বা ব্যবস্থা হিসেবে ধরা হয়। এখন এই যে সিস্টেমটা আছে, তাপীয় সিস্টেম টোটাল অ্যাকচুয়ালি ৩ প্রকার হইতে পারে। সো কি কি তাপীয় সিস্টেম আছে আমাদের, যেগুলোতে আমরা পড়ালেখা করব। তাপীয় সিস্টেম ৩ প্রকার হতে পারে। ১ নাম্বার হচ্ছে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেমটা হচ্ছে এই সিস্টেমটা পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে। তাহলে উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়টি বিনিময় করতে পারে। আমি এক্সাম্পল দিচ্ছি। দেখেন, আমরা যে ভাতের পাতিলে ভাত রান্না করছিলাম, ওটা কিন্তু একটা উন্মুক্ত সিস্টেম। কিভাবে? আমাদের এইখানে ভাতের পাতিলটা যখন গরম হচ্ছে, আপনি কিন্তু পাশে হাত দিলে গরম অনুভব করবেন। সো ভাতের পাতিল হিট বা তাপটা পরিবেশের সঙ্গে আদান প্রদান করছে। আবার ভাতের পাতিলের ঢাকনা যদি সরে যায়, ঢাকনা একটু সরে গেলে, ধরেন ভাতের পাতিলের ভিতরে জলীয় বাষ্প তৈরি হয়েছে, সে ঢাকনাটাকে ধাক্কা দিচ্ছে, একটু ঢাকনা সরিয়ে কিছু জলীয় বাষ্প বের হয়ে আসতেছে। তাহলে জলীয় বাষ্প কি আসলে পানির গ্যাসীয় ফর্ম? সুতরাং এখানে তো ভরের বিনিময় হচ্ছে। তাহলে ভর এবং শক্তি উভয়টা বিনিময় করতে পারতেছে উন্মুক্ত সিস্টেম। এরপর আসবো বদ্ধ সিস্টেমে। বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম যেটা করে সেটা হচ্ছে পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে, ভরের কোনো বিনিময় করা এর পক্ষে সম্ভব হয় না। পরিবেশের সাথে
শুধু শক্তি বিনিময় করতে পারে ভর বিনিময় করতে পারে না। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল। মানে আপনি ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল বাইরে বের করে রেখে দিছেন, তাহলে এই কোল্ড ড্রিঙ্কসটা একটু পরেই কি ঠান্ডা থেকে আস্তে আস্তে আবার স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে না? রিপিট করতেছে, আপনি কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল ফ্রিজে রাখছিলেন, ফ্রিজ থেকে বের করে ভাবলেন খাবেন, টেবিলের উপর রেখে দিয়ে আপনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনার খেয়াল নাই যে ও আচ্ছা কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল বের করছিলাম, খাওয়া দরকার ছিল। সো এই যে টেবিলের উপর যে রেখে দিছেন, বোতলটা তো আপনি খোলেনই নাই, সিলই ভাঙেন নাই। তাহলে সিল যদি না ভাঙেন, সিল যদি না খোলেন বোতলের, সেক্ষেত্রে বোতলের মুখা যদি না খুলি, ভিতর থেকে তো কিছুই বের হওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে এই বোতলটা আস্তে আস্তে এনভায়রনমেন্ট বা পরিবেশের সঙ্গে তাপীয় শক্তির আদান প্রদানের মাধ্যমে তার যে তাপমাত্রাটা সেটা চেঞ্জ করে ফেলবে। সো আমার শুধু শক্তি বিনিময় হচ্ছে, এখানে কিন্তু ভরের কোনো বিনিময় হলো না। থার্ড একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে পরিবেশের সাথে সে ভরও বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না, সে একেবারে পরিবেশের সঙ্গে কোনো আদান প্রদান করবে না কিছু, তাহলে পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। এটার এক্সাম্পল দিচ্ছি, থার্মোফ্লাক্স কিছুটা বিচ্ছিন্ন, পুরাপুরি না, কিছুটা। থার্মোফ্লাক্সে জিনিসপত্র রাখা হইলে একটা লম্বা সময় গরম থাকে। সো এই যে যে সময়টা জুড়ে সেই হিটটা ছাড়তেছে না, ওই সময় পর্যন্ত সে বিচ্ছিন্ন। অ্যাগেন রিপিট করছি, থার্মোফ্লাক্স যত সময় ধরে তার তাপমাত্রার পরিবর্তন না করতেছে, তাপের আদান প্রদান না করতেছে, ততক্ষণ ধরে সে বিচ্ছিন্ন সিস্টেম হিসেবে কাজ করতেছে। আর ল্যাবরেটরিতে আমরা অ্যাকচুয়ালি ক্যালোরিমিটার ব্যবহার করি যেগুলা, এই ক্যালোরিমিটারগুলোও অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, আজকের ক্লাসে লাস্ট যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে এই যে তাপগতীয় সিস্টেমে কতগুলা তাপগতীয় পরিবর্তন হতে পারে সেগুলো আমরা একটু দেখে রাখি। তাপগতীয় সিস্টেমে আমরা অ্যাকচুয়ালি টোটাল 5 প্রকার তাপগতীয় পরিবর্তন দেখতে পারি। সো তাপীয় সিস্টেমে তাপগতীয় পরিবর্তন, 1 নাম্বার পরিবর্তন হচ্ছে সমষ্ণ পরিবর্তন বা আইসোথার্মাল সমষ্ণ বা আইসোথার্মাল সিস্টেম। ওকে, তারপর 2 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন, এডিয়াবেটিক চেঞ্জ। 3 নাম্বার হচ্ছে সম আয়তন পরিবর্তন। সম আয়তনের ইংরেজিটা হচ্ছে আইসোকোরিক। সো আমাদের এইখানে সম আয়তন কনস্ট্যান্ট ভলিউম বা হচ্ছে আইসোকোরিক চেঞ্জ। সো আমরা এইখানে যখন সম আয়তন বলতেছি, এটাকে বলা হয় আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক পরিবর্তন। এরপর 4 নাম্বার হচ্ছে সমচাপ,
ব্যারোমিটার দিয়ে যেহেতু চাপ বোঝায় সেহেতু এটাকে বলা হয় আইসোবারিক। সো সমচাপ পরিবর্তন হচ্ছে আইসোবারিক। আর লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে চক্রীয় বা সাইক্লিক। সো আমরা আমাদের এই যে তাপগতিবিদ্যা এই অধ্যায়টায় অ্যাকচুয়ালি এই ৫ ধরনের তাপীয় সিস্টেমে তাপগতীয় পরিবর্তন এর ডিটেলস আলোচনা করব। সো ইনশাল্লাহ আগামী লেকচার থেকে আমাদের শুরু হবে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন তাপগতীয় পরিবর্তনগুলা নিয়ে বিস্তারিত আলোচনা, যে কোন পরিবর্তনে আসলে কি হয় না হয় এবং গাণিতিকভাবে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা। ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই।